1971 সালের ডিসেম্বরে পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। সেই সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে উপস্থিত ছিল। এটি একটি ঐতিহাসিক বাস্তবতা। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই 1972 সালের মধ্যেই ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে চলে যায়। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও কেন ভারত এমন সিদ্ধান্ত নিয়েছিল, এই প্রশ্নটি সাধারণ আলোচনায় তুলনামূলকভাবে কমই বিশ্লেষিত হয়। বিষয়টি বোঝার জন্য আবেগ নয়, বরং সেই সময়ের আন্তর্জাতিক কূটনীতি, আইনি কাঠামো ও কৌশলগত বাস্তবতা বিবেচনা করা জরুরি। প্রথমত, 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আইনি ও কূটনৈতিক প্রেক্ষাপট বোঝা প্রয়োজন। ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের ভূখণ্ড দখল বা সংযুক্ত করার জন্য নয়। ভারত নিজেকে উপস্থাপন করেছিল একটি মানবিক সংকটে হস্তক্ষেপকারী শক্তি হিসেবে, যার মূল যুক্তি ছিল পূর্ব পাকিস্তানের শরণার্থী স্রোত এবং মানবাধিকার পরিস্থিতি। যুদ্ধ শেষে যদি ভারত বাংলাদেশে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখত, তাহলে সেই অবস্থান আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ভূখণ্ড অকিউপেশন হিসেবে বিবেচিত হতে পারত, যা ভারতের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করত। দ্বিতীয়ত, আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সদ্য স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে হলে তাকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি ছিল। ভারত যদি সেখানে সেনা রেখে দিত, তাহলে অনেক দেশ, বিশেষ করে পশ্চিমা শক্তি এবং জাতিসংঘের কিছু সদস্য, বাংলাদেশকে ভারতের প্রভাবাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পারত। এতে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ, কূটনৈতিক সম্পর্ক এবং বৈদেশিক সহায়তা পাওয়ার প্রক্রিয়া জটিল হয়ে যেত। ভারত এই ঝুঁকি নিতে চায়নি, কারণ এতে দক্ষিণ এশিয়ায় তার দীর্ঘমেয়াদী কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারত। তৃতীয়ত, 1972 সালের সিমলা চুক্তি ছিল একটি বড় টার্নিং পয়েন্ট। এই চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সিদ্ধান্ত নেয় যে তারা ভবিষ্যতে সব বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করবে। চুক্তির মূল দর্শন ছিল যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল নয়, বরং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান। এই কাঠামোর ভেতরে বাংলাদেশে ভারতীয় সেনা রেখে দেওয়া রাজনৈতিকভাবে অসঙ্গত হতো এবং পাকিস্তানকে নতুন করে আন্তর্জাতিক সহানুভূতি পাওয়ার সুযোগ করে দিত। চতুর্থত, ভারতের অভ্যন্তরীণ বাস্তবতাও সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে ভারতের অর্থনীতি চাপের মধ্যে ছিল। পাশাপাশি বিশাল সেনা মোতায়েন দীর্ঘদিন ধরে বজায় রাখা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ, নদবহুল ও প্রশাসনিকভাবে জটিল অঞ্চল। এখানে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি মানেই বাড়তি লজিস্টিক চাপ ও সম্ভাব্য সংঘাত। ভারতের জন্য তখন সবচেয়ে বাস্তবমত পথ ছিল একটি স্বাধীন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে দেওয়া। পঞ্চমত, বাংলাদেশের নিজস্ব নেতৃত্ব ও রাষ্ট্র গঠনের প্রক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দ্রুত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠনে মনোযোগ দেয় এবং আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি আদায়ের পথে এগোয়। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে হলে বিদেশি সেনা প্রত্যাহার ছিল অপরিহার্য। ভারত এটি উপলব্ধি করেছিল যে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে তাকে পূর্ণ সার্বভৌমের বাস্তব ও প্রতীকী সব দিক নিশ্চিত করতে হবে। সবশেষে এটি বলা যায় যে 1971-এর পর ভারত ঢাকা ছেড়েছিল কোনো একক কারণের জন্য নয়, বরং একাধিক কৌশলগত ও কূটনৈতিক বাস্তবতার সমন্বয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইতিহাসের এই অধ্যায়কে যদি নিরপেক্ষভাবে দেখা হয়, তাহলে বোঝা যায় যে এটি ছিল আবেগের নয়, বরং বাস্তববাদী রাষ্ট্রীয় সিদ্ধান্তের ফল। আজকের দক্ষিণ এশিয়ার জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে 1971-এর এই সিদ্ধান্ত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে যুদ্ধের পরের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষা কেবল মানবিক শক্তির বিষয় নয়, বরং কূটনীতি, বৈধতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার উপরই রাষ্ট্রীয় ভবিষ্যৎ সবচেয়ে বেশি নির্ভর করে।